শুনছেন নীরব ভালোবাসার আগুন, লেখিকা সামিয়া ইসলাম, আর কণ্ঠে আমি ছোঁয়া। নীরব ভালোবাসার আগুন, পর্ব 14, পার্ট 2। ওদের জীবনে একটা ভুল মানেই মৃত্যু খুব কাছাকাছি এসে দাঁড়ানো। এখানে ক্ষমা চাওয়া বা আফসোস করার জায়গা নেই। এই সব চিন্তা নিয়ে মাথা ভর্তি মেহেরানের। আর ঠিক তখনই ফোনটা এক নাগাড়ে বেজেই যাচ্ছে, স্ক্রিনে ভেসে উঠছে সেই নামটা, ফ্রেজিয়া। মেহেরান ফোনটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, ঠোঁটের কোণে অদ্ভুত এক চাপা অস্থিরতা। কিন্তু এই মুহূর্তে তার চারপাশে ঝড় বইছে, আর অন্যদিকে সারিনা বুকের ভেতর আগুন নিয়ে একটার পর একটা কল দিয়েই যাচ্ছে, কারণ আজ তার ভয়টা অন্যরকম। চারিদিকে ঝামেলা, চাপ আর অস্থিরতার কারণে মেহরানের রাগটা আজ অস্বাভাবিকভাবে বেশি। একের পর এক কল কেটে দেওয়ার পরও ফোন বেজেই যাচ্ছে। বিরক্তিতে দাঁত চেপে ধরল সে। অন্যদিকে সারিনা মনে মনে সিদ্ধান্ত নিল আজ আর চুপ থাকবে না। গম্ভীর সাহেব শুধু একটাবার কল রিসিভ করুক, আজ কিছু কথা শুনিয়েই ছাড়বে। এভাবে বারবার কল কেটে দেওয়া মেনে নেওয়া যায় না। অবশেষে বিরক্ত হয়ে মেহরান কলটা রিসিভ করলো। সারিনা কিছু বলার আগেই সে নিজেই শুরু করে দিল। কি সমস্যা তোমার? এভাবে পাগলের মতো কল দিয়ে যাচ্ছ কেন? দেখছো তো আমি কল কেটে দিচ্ছি, তারপরও কল দিচ্ছ। কোনো ম্যানার নেই তোমার? এতটুকু কমন সেন্সও নেই যে বুঝবে আমি ব্যস্ত আছি? আমার ভাবলেও তো পারো আমি ইচ্ছা করে ধরছি না, মানে নিশ্চয়ই কোনো জরুরি কাজ আছে। সবসময় নিজের কথা নিজের চাওয়া। তুমি কি এক মুহূর্তও ভাবো না যে সামনের মানুষটার একটা লাইফ আছে? তোমার এই বিরক্তিকর ব্যবহার আমাকে একদম অতিষ্ঠ করে ফেলেছে। সবকিছু একটা লিমিট থাকে, সারাক্ষণ এভাবে কল মেসেজ। তুমি কি আমাকে শ্বাস নিতেও দেবে না? কথাগুলো ভীষণ কড়া, ভীষণ জোরে, একটানা আঘাতের মতো এসে লাগলো সারিনার কানে। সে ভাবতেও পারেনি মেহেরান কখনো এভাবে কথা বলতে পারে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। বুকের ভেতরটা কোথাও যেন একটা ভেঙে চুরমার হয়ে গেল। কথাগুলো সরাসরি হৃদয়ের উপর আঘাত করলো। হঠাৎ করে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। চারদিকটা কেমন ঝাপসা লাগছে। দুনিয়াটা যেন ঘুরছে, কি হচ্ছে নিজের সাথে কিছুই বুঝে উঠতে পারছে না। মুখ খুলে একটাও শব্দ বের করতে পারছে না। মনের ভেতর নিজেকেই প্রশ্ন করতে লাগলো, আসলেই কি আমি এমন? আমি কি খুব বেশি বিরক্ত করি? আমি কি এতটাই বেহায়া যে বুঝতে পারিনি কখন থামতে হয়? আমার তো এমন হওয়ার কথা ছিল না, এমন হওয়া উচিত ছিল না। ঠোঁটের কোণে একটা দুঃখ ভরা হাসি ফুটে উঠল। নিজেকে নিজেই বলল, তুই বড্ড বোকা সারিনা। এখনো মানুষ চিনতে শিখলি না। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, এটা মন থেকে আসে। আর তুই বোকার মতো সেটা আদায় করতে চেয়েছিস। যে থাকতে চায় না তাকে ধরে রাখা যায় না, এটা কি তুই জানিস না? তোর কি একটুও আত্মসম্মান নেই? নিজের সাথেই যুদ্ধ শুরু হয়ে গেল। ওইদিকে মেহরান হঠাৎ চুপ করে গেল। রাগের মাথায় কি কি বলে ফেলেছে সেটা বুঝতে পেরে এক মুহূর্তের জন্য বুকের ভেতরটা কেমন খচখচ করে উঠল। কথাগুলো কি বেশি হয়ে গেল? ভাবনাটা মাথায় আসলেও সে কিছু বলল না। ঠিক তখনই কাপা গলায় সারিনা বলল, আর কখনো কোনোদিন আপনাকে বিরক্ত করব না। কল দিব না, মেসেজ দিব না, কথা বলবো না। আপনার লাইফে আমি আর কোনোদিন বিরক্তিকর মানুষ হয়ে থাকবো না। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কথাগুলো বলেই ফোন কেটে দিল সে। অন্যদিকে মেহরান ফোন হাতে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর অজানা একটা অস্বস্তি। ফ্রেজিয়াকে কি বেশি কষ্ট দিয়ে ফেলেছি? তবু সে বেশি ভাবল না, মনে মনে ঠিক করলো পরে বুঝিয়ে শুনিয়ে ঠিক করে নেবে। এই ভেবে আর কল ব্যাক করলো না। সে জানে যত রাগী হোক, যত অভিমানী হোক, তার ফ্রেজিয়া তার সাথে কথা না বলা পর্যন্ত বেশিক্ষণ থাকতে পারে না। কিছুক্ষণ পর আবার কল দেবে। সারিনার কেমন জানি সব পাগল পাগল লাগছে। মাথার ভেতরটা ফাঁকা, আবার একসাথে হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে, অথচ এখনো সুমাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতক্ষণে বাড়ির ভেতরের সবাই বিষয়টা জেনে গেছে। সুফিয়ান শেখ আর সামিয়ান দুজনেই আলাদা আলাদাভাবে খোঁজে বেরিয়ে পড়েছেন। পুরো শহর যেন নতুন করে চষে ফেলা হচ্ছে। আনাচে কানাচে লোক পাঠানো হচ্ছে। সামিয়ান নিজের লোকজনদেরকে চারিদিকে ছড়িয়ে দিয়েছে, যেন কোনো দিক বাদ না যায়। অন্যদিকে খবর শোনার সাথে সাথেই সুফিয়ান শেখ নিজেও খোঁজে বেরিয়ে গেছেন। তবু এখনো কোনো হদিস নেই। এই অনিশ্চয়তাটাই সবাইকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। অন্যদিকে ঘরে বসে রোমানা শেখ মেয়ের জন্য আহাজারি করছেন। দুপুর 2টার দিকে তিনি প্রথম সুমাইয়ার ঘরের দিকে দেখেন ঘর ফাঁকা। তখনই বুকের ভেতরটা কেঁপে ওঠে তার। দ্রুত সারিনার ঘরে এসে একা একা সারিনাকে দেখে প্রশ্ন করলেন, এবং সারিনা সব খুলে বলল। সেই মুহূর্ত থেকেই সারিনা নিজের উপর প্রচন্ড রাগ জমতে থাকে। মনে হয় সারিনার কারণেই তো সবকিছু হলো।
যদি তখন একটু খেয়াল রাখতো, যদি একসাথে হাঁটতো, তাহলে কি আজকে এই দিনটা দেখতে হতো? রোমানা শেখ শুরুতে নিজেকে সামলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে তার আর কোনো শান্তি রইল না। মেয়েকে খুঁজে না পাওয়ার অসহায়তা ধীরে ধীরে রাগে পরিণত হলো। সেই রাগের সবটুকু এসে পড়ল সারিনার উপর। কান্নায় ভেঙে পড়ে যখন রোমানা শেখ আহাজারি করছিলেন, সারিনা এগিয়ে এসে শান্ত করার চেষ্টা করতেই হঠাৎ সজোরে একটা ধাক্কা দিল সারিনাকে। চিৎকার করে রোমানা শেখ বলে উঠলেন, তোর জন্যই এমনটা হয়েছে, শুধুমাত্র তোর কারণেই আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ড্রাইভারকে বাসায় না পাঠিয়ে একসাথে এলে তো এমনটা হতো না। ধাক্কার জোরে সারিনা 2-3 কদম পিছিয়ে গেল। সেই মুহূর্তে তার চারপাশটা কেমন জানি অচেনা লাগতে শুরু করলো। মানুষগুলোও যেন অচেনা। মনে হচ্ছে আজ সবাই একসাথে তার বিপক্ষে দাঁড়িয়েছে। কেন সবাই তার সাথে এমন করছে সে নিজেই বুঝে উঠতে পারছে না। রোমানা শেখ আরো অনেক কথা শুনিয়ে দিলেন। সারিনা কিচ্ছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কান্নার শব্দ বেরোচ্ছে না। বুকের ভেতরটা শুধু ভারী হয়ে আসছে, মনে হচ্ছে দোষটা সত্যি শুধু তারই। রোমানা শেখ হঠাৎ করে চিৎকার করে উঠলেন, আমার মেয়ের যদি কিছু হয় আমি তোকে ছাড়বো না, তোর জীবনটা আমি ধ্বংস করে দেব। সারিনা কেঁপে উঠে অস্ফুট গলায় বলল, এগুলো কি বলছো কাকিমণি? রোমানা শেখ আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন, চোখে আগুন নিয়ে বললেন, খবরদার আমাকে কাকিমণি ডাকবি না। জন্মের পরেই মা বাবাকে খেয়েছিস, অলক্ষ্মী অপায়া। এই কথাগুলো যেন ধারালো ছুরির মতো এসে বিঁধল সারিনার বুকের ভেতর। ঠিক সেই মুহূর্তে দরজার দিক থেকে বজ্রনিনাদে একটা চিৎকার ভেসে এলো, আম্মু! হঠাৎ আওয়াজে দরজার দিকে তাকালো। সামিয়ান দাঁড়িয়ে আছে দরজায়, চোখে ক্লান্তি কিন্তু তার চেয়েও বেশি আগুন। রোমানা শেখ ছেলের দিকে তাকিয়ে ছুটে এসে বললেন, পেয়েছিস? আমার মেয়েকে পেয়েছিস? সামিয়ান গম্ভীর গলায় উত্তর দিল, এখনো পাইনি, কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাব। আর যারা এটা করেছে আমি তাদের ছাড়বো না। তারপর রোমানা শেখের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, আর আম্মু, তুমি সারাকে এসব কি বলছো? রোমানা শেখ তীব্র স্বরে বললেন, যা বলেছি ঠিকই বলেছি। এবার সামিয়ানের রাগ আর ধরে রাখা গেল না, সে জোরে বলল, আম্মু! এই এক শব্দেই রোমানা শেখ একটু থমকে গেলেন। নিজের ছেলের রাগ তিনি ভালো করেই চেনেন। কিছু না বলে মুখ ঘুরিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। যেতে যেতে শুধু বলে গেলেন, আমি আমার মেয়েকে চাই, আর কিচ্ছু চাই না। আমার মেয়েকে না পেলে একেও এই বাড়িতে থাকতে দেব না। রোমানা শেখ চলে যাওয়ার পর হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল ঘরটা। সারিনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সে কাঁদছে না, যেন ভেঙে পড়ছে নিঃশব্দে। সামিয়ান ধীরে ধীরে সারিনার কাছে এগিয়ে এলো, নরম গলায় বলল, আম্মুর কথাগুলো মনে করিস না, খুব রেগে আছে তো, তাই এসব বলে ফেলেছে। সারিনা কোনো উত্তর দিল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। সামিয়ান তার থুতনিটা আলতো করে তুলে ধরল, আঙুল দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, একদম কাঁদবি না, সুমাইয়াকে আমি নিয়ে আসব। কথাগুলো দৃঢ় ছিল, কিন্তু সারিনার চোখের পানি থামল না। আজ যেন চোখের পানি মানতেই চাইছে না তার কথা। আর সেই অঝরে পড়া চোখের পানি দেখে সামিয়ানের বুকের ভেতরে আগুন জ্বলে উঠল। মনে হচ্ছিল সবকিছু ধ্বংস করে ফেলতে। ঠিক তখনই সামিয়ানের ফোনে একটা কল এলো। স্ক্রিনে তাকিয়ে তার চোখের ভাষা বদলে গেল। আর এক মুহূর্ত দেরি না করে সে বের হওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। যাওয়ার আগে সারিনার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, একদম কান্না করবি না, এখনই নিজের রুমে গিয়ে রেস্ট কর। আম্মুর কথাগুলো মাথায় নিস না, রাগের মাথায় বলে ফেলেছে, আর এসব বিষয়ে আমি আব্বুকে বলবো। সারিনা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, অভিমান চাপা দিতে না পেরে বলল, থাক, কাউকে কিছু বলা লাগবে না, ছোট আম্মু যা বলেছে তা তো সত্যি। কথাগুলো যে কতটা অভিমান আর ভাঙা মন থেকে এসেছে সেটা সামিয়ান ঠিকই বুঝতে পারল। সে কিছু বলতে যাবে তার আগেই সারিনা হঠাৎ ফেটে পড়ল, কেন আমার বাবা মা ভাই নেই ভাইয়া? কেন আমার একটা নিজের পরিবার নেই? বলো না, কেন নেই? এই প্রশ্নটার জন্য সামিয়ান একেবারে প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যে যেন তার সব ভাষা হারিয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে শুধু বলল, কে বলেছে তোর পরিবার নেই? আমরা আছি না, আমরাই তো তোর পরিবার। এই কথা বলে সে আবার সারিনার চোখের পানি মুছিয়ে দিল, নরম গলায় যোগ করলো, একদম কান্না করবি না, তোকে কান্নাতে মানায় না। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে সামিয়ান আর একবার তাকালো সারিনার দিকে, তারপর কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। সারিনা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, মনে হচ্ছিল তার চারপাশের পৃথিবীটা একটু একটু করে ফাঁকা হয়ে যাচ্ছে। সারিনা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে উঠল। পা দুটো চলছিল ঠিকই, কিন্তু মনে হচ্ছিল শরীরটা শুধু চলছে, প্রাণটা কোথাও নেই।
আজ সে পুরোপুরি ভেঙে গেছে। এমন এক ভাঙন যার শব্দ হয় না, কিন্তু বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দেয়। আজ মনে হচ্ছে তার কেউ নেই, পুরো পৃথিবীতে সে একা। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল সেও আজ তাকে এমনভাবে আঘাত করলো। যাদের এতদিন নিজের পরিবার ভেবে বুকের ভেতর আগলে রেখেছিল, তারাও আজ নিজেদের আসল রূপ দেখিয়ে দিল। এতদিনের বিশ্বাস, মায়া, নির্ভরতা সব যেন এক মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রুমে ঢুকে দরজাটা আলতো করে বন্ধ করলো সারিনা। বিছানার পাশে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চোখের পানি আর পড়ছে না, যেন কান্নাটাও ক্লান্ত হয়ে গেছে। বুকের ভেতর শুধু একটা হাহাকার, একটা শূন্যতা। নিজের মনেই ফিসফিস করে বলতে লাগলো, আসলে এই পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ আপন হয় না, কেউ না। এই কথাগুলো বলতে গিয়ে ঠোঁট কেঁপে উঠল। বুকের ভেতর জমে থাকা কষ্টটা যেন আরো ভারী হয়ে চেপে বসলো। আজ সারিনা বুঝে গেল, মানুষ যতই আপন হোক, যতই কাছে থাকুক, শেষ পর্যন্ত একা লড়াইটা নিজেকেই লড়তে হয়। সুমাইয়া শক্ত হয়ে বসে আছে, চোখের পানি থামছে না, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। অন্যদিকে কাজী প্রায় 20 বার বলে ফেলেছে, মা কবুল বলো। তবু সুমাইয়ার ঠোঁট নড়েনি, শুধু কান্না, নিঃশব্দ আর অসহায়। একসময় কাজী ভারী গলায় বলে উঠল, বাবা, মেয়ে মনে হয় রাজি না। রাজি না থাকলে জোর করে বিয়ে করানো ঠিক না। এই কথা শুনেই ফয়সাল হঠাৎ ধমকে উঠল, গলায় রুক্ষতা, চোখে আগুন। চুপ থাক, তুই তোর কাজ কর। বিয়ে পড়াবে, এত কথা বলিস কেন? কাজী ভয়ে চুপসে গেল, আর কিছু বলার সাহস পেল না। ফয়সাল তখন হাঁপিয়ে গেছে, একটাই কথা বারবার বলছে, কবুল বলো সুমাইয়া, কবুল বলো। কিন্তু কোনোভাবেই সুমাইয়া রাজি হচ্ছে না। হঠাৎ করে ফয়সাল সবার সামনে তার হাত ধরে টেনে পাশের রুমে নিয়ে গেল, দরজাটা জোরে বন্ধ করে দিল। রাগে ফয়সালের কণ্ঠ কেঁপে উঠল, কি সমস্যা তোমার? কবুল বলছো না কেন? সুমাইয়া চোখ তুলে তাকিয়ে কাপা গলায় বলল, আমি আপনাকে কখনোই বিয়ে করব না। আপনি একটা বেয়াদব, অসভ্য, থার্ড ক্লাস মানুষ। এই কথা শুনে ফয়সাল হেসে ফেলল। সেই হাসিটা ভয়ঙ্কর। একটু আগে একটা চিৎকার শুনেছ না? ওটা তোমার বোনের। সুমাইয়ার বুকের ভেতরটা হঠাৎ ধসে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল সে। ফয়সাল বুঝে গেল কথাটা ঠিক জায়গায় লেগেছে। ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, ওই রুমের ভেতর তোমার বোনকে আটকে রেখেছি। তুমি যদি এখন রাজি না হও, আমার সাথে বিয়ে না করো, তাহলে ওর সাথে কি হবে সেটা কল্পনাও করতে পারবে না। ভয়ে সুমাইয়ার শরীর অবশ হয়ে এলো, গলা দিয়ে আর শব্দ বেরোয় না। কিছুক্ষণ পর কাঁপতে কাঁপতে বলল, খবরদার, আমার বোনকে কিছু করবে না, আমি রাজি। আপনি যা বলবেন আমি তাই করব। ফয়সাল ঠোঁট বাঁকিয়ে বলল, এই তো বেবি, লাইনে এসেছো। এরপর সবকিছু খুব দ্রুত ঘটে গেল। চোখে পানি নিয়ে ভাঙা কণ্ঠে সুমাইয়া কবুল বলল। কাজীর কণ্ঠে বিয়ের বাক্য শেষ হলো। মুহূর্তের মধ্যেই সেই বিয়ে সম্পন্ন হয়ে গেল। সুমাইয়া তখনই বুঝে গেছে, এই লোকটা বাইরে থেকে যত ভদ্রই দেখাক, সে ভিতরে পুরোপুরি আলাদা, পুরা গুন্ডা টাইপের মানুষ, যার হাতে ক্ষমতা আছে, অস্ত্র আছে, আর নির্দয়তা আছে। ফয়সাল যখন কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিল, তখন সুমাইয়া পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখেছে। মূল উদ্দেশ্য একটাই, পালানোর কোনো পথ আছে কিনা। কিন্তু প্রতিটা দরজা বন্ধ, কোথাও বের হওয়ার সুযোগ নেই। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্ত্র, ভয়ঙ্কর সব জিনিস দেখে শিউরে উঠেছে সে। এমন কিছু সে আগে কখনো দেখেনি। সবকিছু মিলিয়ে একটা কথাই পরিষ্কার হয়ে গেছে তার কাছে, সে খুব বাজেভাবে ফেঁসে গেছে। এখান থেকে বের হওয়া সহজ না, বরং প্রায় অসম্ভব। বিয়ে পড়ানো শেষ হলে কাজী দ্রুত চলে যায়। রুমে তখন শুধু ফয়সাল আর সুমাইয়া। চারিদিকটা হঠাৎ করে আরো নিঃশব্দ হয়ে ওঠে। সেই নিস্তব্ধতায় সুমাইয়ার বুকের ফেটে কান্না বেরিয়ে আসে। কাপা গলায় সে বলে ওঠে, বিয়ে তো শেষ হয়ে গেছে, আপনার মনের আশা পূর্ণ হয়েছে। প্লিজ আমাকে এখন বাড়িতে দিয়ে আসুন। কথা শেষ হতেই সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। ফয়সাল শান্ত গলায় বলল, অবশ্যই দিয়ে আসবো, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, চলো আমরা ঘুমাই, কাল সকালে তোমাকে নিয়ে গিয়ে বাড়িতে দিয়ে আসবো। একটু থেমে আবার বলল, আর একটা কথা মনে রাখবে, আমাকে ছাড়ার কথা মাথায়ও আনবে না। আমি কি কি করতে পারি সেটা তোমার কল্পনারও বাইরে। একবার আমার নামে কবুল বলেছ মানে সারা জীবনের জন্য তুমি আমার। এই কথাগুলো শুনে সুমাইয়া স্তব্ধ হয়ে গেল। এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ফয়সাল আবার বলল, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, সকালে তোমাকে বাড়িতে দিয়ে আসবো। সুমাইয়া চারিদিকে তাকিয়ে অসহায় গলায় বলল, এখানে তো একটা খাট। ফয়সাল স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, তাতে কি হয়েছে, আমরা তো এখন হাজবেন্ড আর ওয়াইফ, একসাথেই ঘুমাবো। এই কথা শুনে সুমাইয়া আঁতকে উঠল, ভয়ে আর রাগে গলা কেঁপে উঠল। খবরদার এইসব চিন্তা মাথায়ও আনবেন না, তাহলে আমি আপনাকে মেরে ফেলবো। ফয়সাল হেসে বলল, ও বেবি, এভাবে কথা বলো না, আমি তোমার হাজবেন্ড। আমাকে মেরে ফেললে তুমি তো বিধবা হয়ে যাবে।
বারবার তার মুখে হাসবেন্ড শব্দটা শুনে সুমাইয়ার ভীষণ বিরক্ত লাগছে। আর কথা বাড়ালো না ফয়সাল, নিজে গিয়ে সোফায় শুয়ে পড়ল। তারপর নরম গলায় বলল, চিন্তা করো না, তুমি যতটা খারাপ ভাবছো আমি ততটা খারাপ নই। তোমার অনুমতি ছাড়া তোমাকে কখনোই স্পর্শ করব না। তোমাকে হারানোর ভয় ছিল বলেই এভাবে জোর জোর করে বিয়ে করেছি। এখন ঘুমিয়ে পড়ো। এই কথা বলে সে লাইটটা বন্ধ করে দিল। অন্ধকার ঘরটা ডুবে গেল অন্ধকারে। অন্যদিকে সুমাইয়া এখনো দাঁড়িয়ে আছে। কেন জানি ফয়সালের শেষ কথাগুলো তার কানে একটু আলাদা করে বাজছে। অদ্ভুতভাবে সেগুলো তাকে সামান্য শান্তিও দিচ্ছে। তারপর হঠাৎ করে বাড়ির কথা মনে পড়ে যায়। মা বাবা, ভাইয়া আর সারা সবাই কেমন আছে? নিশ্চয়ই সবাই তাকে খুঁজছে। এই ভাবনাতেই আবার চোখ ভিজে ওঠে। কান্না করতে করতে কখন যে সে খাটে শুয়ে পড়েছে, কখন যে ঘুম এসে গেছে নিজেও বুঝতে পারেনি।